জেসির সবচেয়ে প্রিয় বান্ধবী যখন তার জীবনের সবচেয়ে বড় বিপদ ডেকে আনবে, কিভাবে নিজেকে সামলাবে জেসি? হিংসা, প্রতিহিংসা, রিভেঞ্জ, ভালোবাসায় পরিপূর্ণ আজকে ভীষণই ইমোশনাল একটা চাইনিজ ড্রামা এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার শুরুতেই আমরা একটি হোটেলের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা আমাদের মেন লিড জেসি এবং রোনাল্ড গ্যারিককে দেখতে পাই। তারা খুবই ক্লোজ অবস্থায় ছিল। রোনাল্ড বলে যে তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, আমি তোমার সব দায়িত্ব নেব। এবং এই বলে তারা ক্লোজ অবস্থার পরই ঘুমিয়ে পড়ে। জেসি প্রথমে ঘুম থেকে ওঠে এবং পাশে রোনাল্ডকে দেখে চমকে যায়, এবং সেখান থেকে তাড়াতাড়ি চলে যায় কারণ তার রাতের কথা কিছুই মনে ছিল না। রোনাল্ড ঘুম থেকে উঠে দেখে যে সেখানে মেয়েটি নেই। সে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে এবং বলে যে তাড়াতাড়ি মেয়েটিকে খুঁজে বার করো। রোনাল্ড মেয়েটির অর্থাৎ জেসির নাম বা পরিচয় কিছুই জানতো না, কিন্তু জেসির গলায় একটা অর্কিড শেপের জেড লকেট ছিল। সেটার মাধ্যমেই রোনাল্ড তার লোকেদের জেসিকে খুঁজে বার করতে বলে। অন্যদিকে আমরা জেসিকে দেখতে পাই, যে কিনা বাড়ি ফিরে আসে। তার সাথে তার ছোটবেলার বান্ধবী অ্যাম্বারও থাকতো। জেসি এসে দেখে যে অ্যাম্বার তার পেটে দড়ি বেঁধে কান্নাকাটি করছে, এবং আমরা জানতে পারি যে অ্যাম্বার প্রেগনেন্ট। এবং সে প্রেগনেন্ট সেটা জানার পরই তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে চলে গেছে, এবং অ্যাম্বারের কাছে অ্যাবর্শন করার মতো পয়সাও নেই। তাই জন্য সে পেটে দড়ি বেঁধে টানাটানি করছে যাতে মিসক্যারেজ হয়ে যায়। জেসি বলে যে তোমার এমন করাই উচিত না, এতে তোমারও কোনো ক্ষতি হয়ে যেতে পারে। অ্যাম্বার বলে যে অ্যাবর্শনের প্রসিডিউর করানোর জন্য 30,000 টাকা দরকার, কিন্তু সেই টাকা আমার কাছে নেই। তুমি কি আমাকে সেই টাকা ধার দেবে? জেসি বলে দেখো, আমার কাছে কুড়িয়ে বাড়িয়ে 3,000 টাকা হবে, অত টাকা আমি কোথায় পাবো? তখনই অ্যাম্বারের নজর যায় জেসির গলার ওই লকেটের দিকে। অ্যাম্বার বলে যে তোমার ওই পেন্ডেন্টটা আমাকে দিয়ে দাও, এটা বেচলে আমি আমার প্রয়োজনীয় টাকা পেয়ে যাব। জেসি বলে যে এটা আমি কি করে দেব, এটা আমার গ্র্যান্ডমার শেষ স্মৃতি। অ্যাম্বার এই কথা শুনে তাকে ইমোশনালি বলে যে আমি না হয় টাকাটা জমিয়ে আবার তোমাকে পেন্ডেন্টটা কিনে এনে দেবো, আর তুমি যদি না দিতে চাও তাহলে আর কি। এই বলে সে পেটে দড়ি বেঁধে আবারও টানাটানি করতে থাকে। জেসি এই দেখে বলে যে ঠিক আছে, তোমার হেলথ আমার কাছে সবার আগে, এবং সে নিজের পেন্ডেন্টটি তাকে দিয়ে দেয়। এবং জেসি ওখান থেকে চলে যাওয়ার পর আমরা অ্যাম্বারের আসল রূপ দেখতে পাই। সে মনে মনে বলে যে ওই প্রসিডিওর করাতে তো আমার 3,000 টাকা লাগবে, বাকি টাকা দিয়ে বেশ কিছুদিন ফুর্তি করতে পারবো। এমন সময় তাদের দরজায় নক হয়, এবং অ্যাম্বার দরজা খুললে দেখে সেখানে রোনাল্ড গ্যারিক দাঁড়িয়ে আছে। গ্যারিক গ্রুপের সিইও, যে কিনা এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি। তার অ্যাসিস্ট্যান্ট ড্যালে বলে যে মিস্টার গ্যারিক চান আপনি ওনার ওয়াইফ হন। এবার সেই সময় যেহেতু অ্যাম্বারের হাতেই ওই পেন্ডেন্টটা ছিল, তাই জন্য রোনাল্ড ভাবে যে এই মেয়ে হয়তো গত রাতে সেই মেয়ে, এবং সে অ্যাম্বারকে বিয়ে করে তার সব দায়িত্ব নেওয়ার কথা বলে। এবার অ্যাম্বার তো শয়তান ছিল, তাই জন্য সেও রোনাল্ডের ভুল ভাঙিয়ে দেয় না, এবং বড়লোক ছেলে দেখে সে রোনাল্ডের গলায় ঝুলে পড়ে। এবার চেক আপে দেখা যায় যে অ্যাম্বার প্রেগনেন্ট, এবং রোনাল্ড ভাবে এটা তারই সন্তান। অন্যদিকে একই সময় জেসি ও রোনাল্ডের আসল সন্তানের সাথে প্রেগনেন্ট হয়ে পড়ে, কিন্তু জেসি রোনাল্ডের আসল পরিচয় জানতো না, তাই তার সাথে যোগাযোগ করতে পারে না। আর অ্যাম্বারও আসল সত্যিটা লুকিয়ে রোনাল্ডের স্ত্রী হয়ে জাঁকিয়ে বসে। এবার আমরা 5 বছর পরের দৃশ্য দেখতে পাই। জেসি তার ছেলে ইথানকে নিয়ে একটি বাড়িতে পরিচারিকার কাজের ইন্টারভিউ দিতে আসে, এবং সেটা রোনাল্ডেরই বাড়ি ছিল। জেসি ইথানকে বলে যে তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি ভেতরে যাচ্ছি, আর যদি তোমার হার্টে কোনো সমস্যা হয় আমাকে সঙ্গে সঙ্গে কল করবে। এই বলে জেসি ভেতরে চলে যায়। সেই সময় অন্য একটি বাচ্চা ভিতরে আসতে গিয়ে ইথানের সাথে তার ধাক্কা লাগে, এবং সে সেখানে পড়ে যায়। এবার সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটির মা এসে ইথানকে ধাক্কা মেরে ফেলে দেয়, এবং আমরা দেখতে পারি যে সেটাই অ্যাম্বার এবং তার ছেলে শন। অ্যাম্বার বলে যে আমার ছেলের কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে। ইথান বলে যে কিন্তু আমি তো কিছু ভুল করিনি, আমি তো এখানেই দাঁড়িয়েছিলাম, ও এসে আমার গায়ে ধাক্কা লেগে পড়েছে, তাহলে আমি কেন ক্ষমা চাইবো? তখন অ্যাম্বার তার ছেলেকে বলে যে শন, আমি তোমাকে কি শিখিয়েছি কাউকে ভালো না লাগলে কি করবে? এবং শন বলে যে তার ওপর কুকুর ছেড়ে দিতে হবে। এই বলে শন ইথানের ওপর তাদের পোষা কুকুর লেলিয়ে দেয়। ইথান ভয় পেয়ে যায় এবং মা মা করে চেঁচাতে থাকে। জেসি তার ছেলের ডাক শুনে তাড়াতাড়ি ছুটে আসে, এবং সে কুকুরটির দিকে তার ব্যাগ ছুঁড়ে মেরে তাকে থামায়। তারপরই সে অ্যাম্বারকে দেখে এবং এতদিন পর তাকে দেখে অবাক হয়ে যায়। জেসি বলে যে তুমি আমার ছেলের ওপর কুকুর কেন লেলিয়ে দিচ্ছিলে? অ্যাম্বার বলে তোমার ছেলে আমার ছেলেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। ইথান বলে যে না, আমি ফেলিনি,
এবার জেসি জানতো যে তার ছেলে মিথ্যা বলবে না। অ্যাম্বার বলে যে কে কাকে ধাক্কা মেরেছে সেটা বড় কথা না, আমার ছেলে পড়ে গেছে, তাই ওকে হাঁটু গেড়ে ক্ষমা চাইতেই হবে। জেসি বলে যে কিন্তু তোমরা আমার ছেলের পিছনে কুকুর লেলিয়েছো, ক্ষমা তো তোমাদের চাওয়া দরকার। অ্যাম্বার বলে যে আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমাকে ক্ষমা চাইতে বলছো, আর যতক্ষণ না তোমরা ক্ষমা চাইবে এই বাড়ি থেকে কোথাও যেতে পারবে না। এবং তাদের গার্ডদের দিয়ে জেসিকে ধরে রাখতে বলে। কিন্তু তখনই সেখানে রোনাল্ড গ্যারিক চলে আসে। জেসিকে দেখে তার চেনা চেনা মনে হয়, কিন্তু সে কিছুতেই মনে করতে পারে না যে জেসিকে কোথায় দেখেছে। তখনই শন রোনাল্ডের কাছে এসে কাঁদতে কাঁদতে বলে যে বাবা, ওই মহিলা আমাদের রকিকে মেরেছে, আর ওর ছেলেও মেরে আমাকে ফেলে দিয়েছে, ওদের ক্ষমা চাইতে বলো। এবার জেসি মনে মনে ভাবে যে গ্যারিকরা খুবই বড় লোক, আর তার এখন এই বাড়িতে চাকরিটা খুবই দরকার, কারণ তার ছেলের চিকিৎসার জন্য তারা অনেক টাকা প্রয়োজন। তাই জন্য সে মাথা নোয়ানোর কথাই ভাবে এবং ভাবে যে আমার ক্ষমা চাওয়াই ভালো হবে। এবং সে সরি বলে, সে বলে যদি কুকুরটির কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে তার মেডিকেল বিল আমি দিয়ে দেব। রোনাল্ড তখন বলে যে আমাদের কুকুরের কত দাম তুমি জানো, সেই কুকুরের মেডিকেল বিল দেওয়ার ক্ষমতাও তোমার নেই। এবং তারা জেসিকে বাধ্য করে তাদের কুকুরের কাছে ক্ষমা চাইতে। এবং ক্ষমা চাওয়ার পরও তাকে চাকরির কোনো সুযোগ দেওয়া হয় না এবং তাকে বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বার করে দেওয়া হয়। এবার তখনও কিন্তু অ্যাম্বারের গলায় আমরা জেসির পেন্ডেন্টটা দেখতে পাই, যেটা জোরেই কিনা আজ সে জেসির জায়গায় রয়েছে। ওদিকে আমরা রোনাল্ডকে দেখতে পাই যে কিনা শনের সাথে খেলা করছিল। এমন সময় ডেলে সেখানে আসে এবং বলে যে শন তোমার ছেলে না, ডিএনএ টেস্টের রেজাল্ট এসে গেছে এবং তা মেলেনি। আমার সন্দেহ অ্যাম্বার ওই পেন্ডেন্ট কোথাও থেকে চুরি করেছিল। এবং রোনাল্ড অবাক হয়ে যায়। তার মানে 5 বছর ধরে অ্যাম্বার তাকে ঠকিয়েছে। সে যাকে নিজের ছেলে বলে মনে করতো সে তার ছেলেই নয়। ডেলে তখন বলে যে তাহলে এখন কি করবে, মা ছেলেকে তাড়িয়ে দেবে? এবং তখনই রোনাল্ডের মনে হয় যে শনের তো এখানে কোনো দোষ নেই, সে তো একটা বাচ্চা। সে ছোট থেকে রোনাল্ডকেই তার বাবা বলে ভাবে। তাই এখন তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার দরকার নেই, কিন্তু আসল মেয়েটাকে খুঁজে বার করা দরকার। তাই জন্য সে ডেলেকে বলে আসল মেয়েটাকে খুঁজে বার করতে। ওদিকে আমরা জেসিকে দেখতে পাই। আমরা জানতে পারি যে ইথানের আসলে হার্টের একটি জটিল কন্ডিশন ছিল, যার জন্য তার একটা হার্ট ট্রান্সপ্লান্ট করার অপারেশনের প্রয়োজন ছিল। আর তারই টাকা জোগাড় করার জন্য জেসি এত ডেসপারেট হয়ে একটা কাজ খুঁজছিল। কিন্তু রোনাল্ডের বাড়িতেও তো তার কোনো সুযোগ ছিল না। তাই সে বাধ্য হয়ে এভলিন নামে একজন মহিলার সাথে কন্ট্যাক্ট করে। এভলিন নাইট স্ট্যান্ড নামে একটি নাইট ক্লাব চালাতো। জেসি বাধ্য হয়ে সেই ক্লাবেই ওয়েট্রেসের কাজ করার জন্য রাজি হয়। রাতের বেলা ইথানকে ঘুম পাড়িয়ে সে ওই ক্লাবে যায়, যেখানে তাকে ছোট জামা কাপড় পরে কাস্টমারদের ওয়াইন সার্ভ করতে হতো। কিন্তু তার আর কোনো উপায় ছিল না এটা ছাড়া। এবার সেই ক্লাবে আমরা দেখতে পাই রোনাল্ডো এসেছিল তার চেলাদের নিয়ে। রোনাল্ড জেসিকে দেখতে পেয়েই তার হাত ধরে বলে যে সকালে তো খুব ভালো মানুষ সাজছিলে, আর রাত হতেই এখানে। জেসি বলে যে আমি কোনো অসৎ কাজ করছি না। রোনাল্ডের সাথে যে দুইজন ছিল তারা জেসিকে জোর করে ড্রিঙ্ক করায়। টেইলার বলে একজন ছিল, সে বলে যে পার গ্লাস তোমাকে 10 করে টাকা দেবো, ক্লাবে যখন কাজ করো এইসব কিন্তু তোমাকে মানিয়ে নিতেই হবে। এবং তারা নানাভাবে জেসিকে বুলি করতে থাকে, তার গায়ে মদ ঢেলে তাকে ভিজিয়ে দেয়। এবার সেই সময় রোনাল্ড জেসির গলায় একটি বার্থ মার্ক দেখতে পায় এবং তার মনে পড়ে এই মার্কটাই তো সে সেই দিন ওই মেয়েটার গলায় দেখেছিল। সে তাড়াতাড়ি অন্যদের সরিয়ে সেই মার্কটা দেখতে যায়, কিন্তু জেসি ভাবে রোনাল্ড তার সাথে অসভ্যতা করার চেষ্টা করছে। তাই সে রোনাল্ডকে ঠাস করে এক চড় মারে। ইভলিন ততক্ষণ সেখানে আসে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। ইভলিন বলে যে আসলে ওর ছেলে খুবই অসুস্থ, তাই হয়তো ও এসব ভুল করে ফেলেছে, তোমরা ওকে ক্ষমা করে দাও। তারা তাও জেসিকে আরো বুলি করতে থাকে এবং বলে যে বাড়িতে ছেলে থাকা সত্ত্বেও এরকম জায়গায় কাজ করতে এসেছো, কেমন মা তুমি? রোনাল্ড বলে তোমার ছেলেকে তো সকালে দেখলাম সম্পূর্ণ সুস্থ ছিল, আর এখন তুমি বলছো অসুস্থ, মিথ্যাবাদী। এবং তারা আবারও তাকে দিয়ে ক্ষমা চাওয়ায়। তখন রোনাল্ডের চেলারা বলে যে ক্ষমা চাইলেই হবে না, তোমাকে স্ট্রিপটিজ করতে হবে, তাহলেই তোমাকে ক্ষমা করা হবে। না হলে তোমার এখানে কেন আর কোনো জায়গাতেই চাকরি হবে না। এবার চাকরি হারানোর ভয় জেসি তাতেও রাজি হয়ে যায়। রোনাল্ডের চেলারা ক্লাবের অন্যান্য লোকদেরও সেখানে জড়ো করে। এবার তখনই অ্যাম্বারের কল আসায় রোনাল্ড সেখান থেকে চলে গেছিল। এবার ক্লাবের অসভ্য লোকেরা জেসিকে নানাভাবে নোংরাভাবে ছোঁয়াছুঁয়ি করতে থাকে এবং তার সাথে অসভ্যতা করারও চেষ্টা করে। ওদিকে ইথান বাড়িতে একা ছিল। তার হঠাৎই ঘুম ভেঙে যায় এবং সে নিজের মাকে দেখতে পায় না। তার মনে পড়ে যে মা কোথায় গেছে, এবং সে তার মাকে ফোনে কথা বলতে শুনেছিল যে নাইট স্ট্যান্ড ক্লাব, এবং ইথানও সেখানে এসে হাজির হয়। ইথান যখন ক্লাবে আসে সে মাকে ওই অবস্থায় দেখে এবং সে তার মাকে বাঁচানোর চেষ্টা করে।
এবার ক্লাবে একটা বাচ্চা এসে যাওয়ায় সেই সমস্ত বাকি লোকেরা সেখান থেকে সরে যায় এবং ততক্ষণে রোনাল্ড সেখানে আসে। ইথান গিয়ে রোনাল্ডকে মারা শুরু করে যে আবারও তুমি আমার মায়ের সাথে বদমাইশি করছো। কিন্তু এত উত্তেজনা ওইটুকু বাচ্চার পক্ষে সামলানো সম্ভব হয় না। যেহেতু এমনিতেও তার হার্টের প্রবলেম ছিল, ইথান অজ্ঞান হয়ে যায়। জেসি বাকিদের অ্যাম্বুলেন্সে কল করার জন্য কেঁদে কেঁদে বলতে থাকে, কিন্তু তারা তখনও ভাবছিল যে জেসি হয়তো সিম্প্যাথি পাওয়ার জন্য অ্যাক্টিং করছে। শেষ অবধি রোনাল্ড কল করে ইথানকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে গিয়ে রোনাল্ড বুঝতে পারে যে জেসি সিম্প্যাথির জন্য অ্যাক্টিং করছিল না, সত্যিকারেরই ইথান অসুস্থ। এবং সে জেসির কাছে ক্ষমাও চায়। সে জানতো না যে ইথানের এরকম কন্ডিশন, এবং সে একজন নাম করা ডক্টরের সাথে ইথানের অ্যাপয়েন্টমেন্টের বন্দোবস্তও করিয়ে দেয়। ডক্টর কেভিন স্ট্যানফোর্ড, যে কিনা ছোটবেলায় রোনাল্ডের বন্ধু ছিল, এই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্যই অনেক দিন ধরে জেসি চেষ্টা করছিল কিন্তু পাচ্ছিল না। কিন্তু সেটা রোনাল্ড এক চুটকিতেই করিয়ে দেয়। এবার কেভিন ইথানকে চেক করে বলে যে রোনাল্ডের ফ্যামিলির যে জেনেটিক কন্ডিশন তার সাথে ইথানের কন্ডিশনের খুব মিল আছে, এবং রোনাল্ড আর ইথানের ব্লাড গ্রুপও এক, এবং যেটা খুবই রেয়ার একটা ব্লাড গ্রুপ, আর এইচ নেগেটিভ। কেভিন বলে যে রোনাল্ড, কোনোভাবে কি এই বাচ্চাটাই তোমার সন্তান হতে পারে? এবং রোনাল্ডের মনে সন্দেহ হয়, কিন্তু সে ভাবে যে ব্লাড গ্রুপ তো অনেক লোকেরই এক হতে পারে। তাছাড়া জেসি পয়সার জন্য স্ট্রিপটিজ করতেও রাজি হয়ে গেছিল, আর বার্থ মার্কটা হয়তো কোনো একটা কাকতালীয় ব্যাপার, এটা আমার ছেলে হতে পারে না। তবে রোনাল্ড ইথানের সমস্ত হসপিটাল বিল পে করে দেয়। এবার রোনাল্ড জেসিকে বলে যে আমি তোমার সমস্ত বিল পে করে দিয়েছি। জেসি তাকে ধন্যবাদ জানায় এবং বলে যে ঠিক আছে, আমি টাকাটা ট্রান্সফার করে দেব। রোনাল্ড তাকে বলে যে এই ডাক্তারের ফিস তোমার সাধ্যের বাইরে। জেসি বলে যে ঠিকই, সাধারণ মানুষরা হয়তো ওনার চিকিৎসাও ডিজার্ভ করে না। রোনাল্ড বলে যে আমি সেভাবে বলতে চাইনি, আসলে আমার বন্ধুদের জন্যই তো এরকম হলো, তাই এটা আমার দায়িত্ব। রোনাল্ড তখন তাকে জিজ্ঞাসা করে যে তোমার বাচ্চার বয়স কত, এবং জেসি তাকে মিথ্যা করে বলে যে 6। সে মনে মনে ভেবেছিল যে হয়তো এটা জানার পিছনে রোনাল্ডের কোনো অন্য মতলব থাকতে পারে। সেটা কি, তোমরা সেটা একটু পরেই জানতে পারবে। এবং সেই ভেবে সে রোনাল্ডকে মিথ্যা কথা বলে। এবার পরদিন আমরা রোনাল্ডের বাড়ির দৃশ্য দেখতে পাই। রোনাল্ড ব্রেকফাস্ট করছিল এবং শন সেখানে আসে। সে তার বাবাকে খুবই ভালোবাসতো। শন ব্রেকফাস্ট টেবিল থেকে একটি ডিম খেতে চায়, কিন্তু তার মা তার হাতে মেরে তাকে খেতে দেয় না। রোনাল্ড বলে যে ও যদি খেতে চায় তাহলে খাক। অ্যাম্বার বলে যে না না, ও তো ডিম পছন্দ করে না, তুমিও তো পছন্দ করো না, যেমন বাবা তেমন ছেলে। এবার এই কথা শুনে রোনাল্ড আরও রেগে যায়, কারণ রোনাল্ড তো জেনেই গেছিল যে শন তার ছেলে না, এবং সে ব্রেকফাস্ট টেবিল ছেড়ে চলে যায়। রোনাল্ড যাওয়ার পরই অ্যাম্বার শনকে বকাবকি করতে শুরু করে দেয় যে তোমাকে কতবার বলেছি না, বাবার কি কি পছন্দ অপছন্দ সব কিছু মনে রাখবে, তোমাকে সেই অনুযায়ী চলতে হবে, যাতে কাইন্ড অফ প্রমাণিত হয় যে শন রোনাল্ডেরই ছেলে। অ্যাম্বার তার ছেলেকে বলে যে তোমার আজকে স্কুল যাওয়া বন্ধ, তাড়াতাড়ি ঘরে গিয়ে মুখস্থ করো যে বাবার কি পছন্দ আর অপছন্দ। এই বলে সে তাকে ঘরে বন্ধ করে দেয়। তাদের এক পরিচারিকা অ্যাম্বারকে বারণ করতে যায় যে এতটুকু বাচ্চাকে না খাইয়ে দাইয়ে এরকম করো না। অ্যাম্বার তাকে ঠাস করে চড় মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। অ্যাম্বারের সন্দেহ হয় যে কোনোভাবে জেসি তাদের মাঝখানে ঢুকতে চাইছে, এবং সে ড্যালেকে কল করে জিজ্ঞাসা করে যে কাল রাতে রোনাল্ড কোথায় ছিল, এবং সে জানতে পারে যে রোনাল্ড জেসির ছেলের জন্য হসপিটালে ছিল। এই কথা শুনে তো অ্যাম্বারের রাগের ঠিক থাকে না। সে মনে মনে ভাবে যে জেসিকে এর জন্য শাস্তি পেতে হবে। এবার রাতের বেলা জেসি আবারও তার নাইট ক্লাবের ডিউটিতে ফিরে যায়, এবং আজ টেইলর আরও একজন লম্পট লোককে নিয়ে এসেছিল জেসির সাথে অসভ্যতা করার জন্য। লোকটি জেসিকে উল্টো পাল্টা প্রস্তাব দেয় এবং অসভ্যতা করার চেষ্টা করে। জেসি তাকে এক চড় মারে। লোকটি উল্টে জেসিকে চড় মারে, এমনকি টেইলরও জেসিকে চড় মারে এবং অপমান করে। কিন্তু তখনই সেখানে রোনাল্ড চলে আসে এবং সেই লম্পটদের দিয়ে জেসির কাছে ক্ষমা চায়। জেসির মনে পড়ে এভাবে একদিন তাকে দিয়েও ক্ষমা চাওয়ানো হয়েছিল। সে বলে যে বড় লোকদের এইসব খেলায় আমি থাকতে চাই না, এবং সে সেখান থেকে চলে যায়। রোনাল্ড তাকে বলে যে মিস, আমি তোমাকে বাঁচালাম আর তুমি এভাবে চলে যাচ্ছ, এটা তো ঠিক না। জেসি বলে যে তোমার জন্যই আজ আমার এই দুরবস্থা, তাই আমরা সমান সমান। তাও বার থেকে বেরোনোর পর রোনাল্ড জেসিকে ফলো করতে থাকে। জেসি রোডের ধারের একটি সাইড স্টলে ড্রিঙ্ক করতে বসে এবং রোনাল্ডকেও অফার করে। রোনাল্ড বলে আমি তোমাকে বাঁচালাম আর তুমি আমাকে স্ট্রিট ফুড খাওয়াচ্ছ। জেসি বলে যে দেখো, আমি যা গরিব আমি এর থেকে বেশি কিছু অ্যাফোর্ড করতে পারবো না, তুমি যদি খেতে চাও তো খাও। এবং রোনাল্ড তার সাথে ড্রিঙ্ক করতে শুরু করে, এবং নেশার ঘুরে রোনাল্ড বলে ফেলে যে আমার ছেলে আমার বায়োলজিক্যাল সন্তান না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে পুরো অজ্ঞান হয়ে যায়, কারণ রোনাল্ড ড্রিঙ্ক করতো না। এবার তখনই সেখানে অ্যাম্বার চলে আসে এবং রোনাল্ডকে বাড়ি নিয়ে যায়।
রোনাল্ড ঘোরের মধ্যে বলতে থাকে যে বাবা ছেলেকে চেনে না, ছেলে তার বাবাকে চেনে না। তখনই রোনাল্ডের খেয়াল রাখতে তাদের বাড়ির সেই পরিচারিকাটি আসে এবং রোনাল্ড ড্রিঙ্ক করেছে দেখে অবাক হয়ে যায়। উনি বলেন রোনাল্ডের জেনেটিক একটা হার্ট কন্ডিশন আছে, যাতে তাদের প্রত্যেককে নির্দিষ্ট বয়সের পর অপারেশন করাতে হয়। তাই জন্যই রোনাল্ডের ড্রিঙ্ক করা একদম বারণ। এবার রোনাল্ডের যে এরকম একটা হার্ট প্রবলেম আছে পারিবারিকভাবে, সেটা কিন্তু অ্যাম্বার জানতোই না। এই কথা শুনে সে ভাবে যে জেসির ছেলেরও তো একই রকম সমস্যা হচ্ছে, তাহলে রোনাল্ড সন্দেহ করতেই পারে। তাই জন্য সে নিজের ছেলে অর্থাৎ শনকেও অসুস্থ হওয়ার নাটক করতে বলে। শন বলে, মা আমি তো অসুস্থ নই, তাহলে অ্যাক্টিং করব কেন? অ্যাম্বার তাকে শেখায় যে তোমার বাবাকে কিছু লোকেরা আমাদের থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করছে, তাই তোমাকে এরকম অ্যাক্টিং করতে হবে। এবার রোনাল্ড এসে দেখে যে শন অসুস্থ। অ্যাম্বার নাকি কান্না কেঁদে বলে যে ছোট থেকেই ওর হার্ট দুর্বল, আমি ভুল করে বেশিক্ষণ এসি চালিয়ে ফেলেছি, তাই জন্যই অসুস্থ হয়ে পড়েছে। রোনাল্ড বলে যে শনের যে ছোটবেলা থেকে হার্টের প্রবলেম আছে সেটা তো আমি জানতাম না। এবং অ্যাম্বার তখন বলে যে কেন, তোমাদের তো একটা জেনেটিক্যাল প্রবলেম আছে, তোমাদের সবার আছে, তাই তোমার ছেলেরও তো থাকবে তাই না? এবার রোনাল্ড তো জেনেই গেছিল যে শন তার ছেলে না, এবং তাই জন্য সে অ্যাম্বারকে বলে যে শন যখন জন্মেছিল তখন কিন্তু একদম সুস্থ ছিল, তাই এসব বাজে কথা না বলে তুমি ভালো করে ওর খেয়াল রাখো। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে অ্যাম্বার শনকে দিয়ে তার বাবার পছন্দ আর অপছন্দের জিনিস কি সেগুলো মুখস্থ করাচ্ছিল, এবং শন তা মুখস্থ করে বলছিল যে বাবার চিংড়ি মাছ আর ডাম্পলিং পছন্দ, কিন্তু ডিম আর ধনেপাতা বাবার পছন্দ না, বাবার দুধে অ্যালার্জি আছে। অ্যাম্বার খুব খুশি হয় যে শন সবকিছু শিখে গেছে, এবং সে শনকে নিয়ে রোনাল্ডের অফিসে যায়। সে রোনাল্ডের সাথে দেখা করে বলে যে আমরা অনেকদিন একসাথে ফ্যামিলি ডিনারে বাইরে যাইনি। শনও বলছিল চলো আজ যাই। শনও তার বাবাকে জড়িয়ে ধরে। অ্যাম্বার মিথ্যা করে বলে যে শন শ্রিম্প পরিচ খেতে চায়, আসলে এটা রোনাল্ডের পছন্দের খাবার ছিল। রোনাল্ড বলে যে কিন্তু শ্রিম্প বা সিফুড খেলে তো শনের পেট খারাপ হয়। রোনাল্ড জানতো এগুলো সবই অ্যাম্বারের নাটক, তাই সে মিটিংয়ে ব্যস্ত থাকার বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। এতে অ্যাম্বার খুবই রেগে যায় এবং শনকে ধাক্কা মেরে ফেলে দেয়। বলে তুমি তোমার বাবাকেও ধরে রাখতে পারছো না? ছোট বাচ্চাটি তো কাঁদতে থাকে। এবার অ্যাম্বার অ্যালেক্স নামের একজন প্রাইভেট ডিটেকটিভকে কল করে এবং বলে যে আমি জেসির ছেলের সমস্ত ডিটেলস জানতে চাই, আর লাস্ট কয়েকদিন রোনাল্ড কোথায় কোথায় ছিল সেটাও জানতে চাই। অন্যদিকে আমরা রোনাল্ডকে দেখতে পাই যে আজও নাইট স্ট্যান্ড বারে জেসির সাথে দেখা করার জন্য গেছিল। সে জেসিকে জিজ্ঞাসা করে যে তুমি একা ইথানকে মানুষ করছো, ওর বাবা কোথায়? এবং জেসি বলে যে ওর বাবা মারা গেছে। এবার তাদের দুজনের কথা বলার প্রমাণ অ্যালেক্স অ্যাম্বারকে দেখায়। অ্যালেক্স অ্যাম্বারকে বলে যে ইথানের ব্লাড টাইপ আর রোনাল্ডের ব্লাড টাইপ কিন্তু একই রকম, আর দুজনেরই কিন্তু হার্ট ডিজিজও আছে। এমনকি ইথানের জন্মদিন আর শনের জন্মদিন 1 মাসের ফারাকে। অ্যাম্বার মনে মনে ভাবে যে তাহলে কি ওই একই সময় জেসি ও রোনাল্ডের সন্তান সহ প্রেগনেন্ট হয়ে পড়েছিল, এবং সে জেসিকে মেসেজ করে দেখা করার কথা বলে। জেসি তার ডিউটির পর অ্যাম্বারের সাথে দেখা করতে যায়। এবার জেসি তো জানতোই যে অ্যাম্বার কিরকম, তাই জন্য অ্যাম্বার কোনো কথা বলার আগেই জেসি লুকিয়ে তার ফোনে রেকর্ডিং অন করে রাখে। অ্যাম্বার বলে শুনলাম নাকি তুমি আমার স্বামীর সাথে একটু বেশিই ঘেঁষাঘেঁষি করছো। জেসি বলে যে আমি একটা নাইট বারে কাজ করি, সেখানে যদি তোমার স্বামী রোজ আসে আমার কিছু করার নেই, তোমার যদি না পোষায় তোমার স্বামীকে অন্য বারে যেতে বলো। অ্যাম্বার বলে যে তুমি চাকরি চেঞ্জ করো, রোনাল্ড গ্যারিক রিভারটনের সবচেয়ে ধনী ব্যক্তি, ওর আশেপাশে থাকার জন্যই তুমি এরকম করছো। জেসি বলে যে অ্যাম্বার আমরা ছোট থেকে একে অপরকে চিনি, আমি তোমাকে নিজের বাড়িতে থাকতে অব্দি দিয়েছিলাম, আর তুমি এখন এইসব বলছো। এবার অ্যাম্বার তার আসল চাল চালে। অ্যাম্বার বলে শুনেছি তোমার ছেলের নাকি হার্টের প্রবলেম আছে, আর তার জন্য তুমি নাকি একটা হার্ট সোর্স খুঁজছো। হার্ট সোর্স অর্থাৎ এমন একটা হার্ট বা এমন একজন যে হার্ট ডোনেট করবে মারা যাওয়ার পর, যে হার্টের সাথে ইথানের ব্লাড গ্রুপ এবং বাকি সব কন্ডিশন মিলে যাবে। অর্থাৎ সেই সুস্থ হার্টটা ইথানের হার্টে সার্জারি করা হবে যাতে ইথান বেঁচে যায়, এবং সেটাকেই হার্ট সোর্স বলা হয়। এবার বলে যে তুমি কি ভাবছো আমার স্বামী তোমার কাছাকাছি এমনি এমনি থাকছে? আসলে আমার ছেলেরও একটা হার্টের সমস্যা আছে, রোনাল্ড তাই শনের জন্য একটা হার্ট খুঁজছে। তোমার ছেলের জন্য হার্ট সোর্স পাওয়া গেলে আমরা সেটা নিয়ে নেব। জেসি বলে যে কিন্তু আমি তো আগে অ্যাপ্লাই করেছিলাম, তাহলে আমার আগে পাওয়ার কথা। অ্যাম্বার বলে তাতে কি, আমার ছেলের সারনেম গ্যারিক, রিভারটনের সবচেয়ে ধনী ব্যক্তির ছেলে, আর তোমার ছেলের তো বাবারই কোনো ঠিক নেই। এই কথা শুনে জেসি প্রচন্ড রেগে যায় এবং অ্যাম্বারকে এক চড় মারে। অ্যাম্বার বলে যে তোমার এত সাহস যে আমার গায়ে হাত তুললে, আমিও দেখব তুমি এই শহরে কিভাবে থাকো। এই বলে অ্যাম্বার সেখান থেকে চলে যায়।
জেসি সঙ্গে সঙ্গে ডক্টর কলিন্সকে কল করে এবং ইথানের জন্য কোনো হার্ট সোর্স পাওয়া গেছে কিনা জিজ্ঞাসা করে। ডক্টর বলে যে এখনো পাওয়া যায়নি, পাওয়া গেলে আমি তোমাকে জানিয়ে দেবো। এবার আবারও আমরা নাইট স্যান্ড ক্লাবের দৃশ্য দেখতে পাই, যেখানে রোনাল্ড প্রতিদিনই গিয়ে বসে থাকতো, কিন্তু জেসি সেখানে চাকরি ছেড়ে দিয়েছিল। এবার রোনাল্ড ডেভলিনের থেকেই জেসির ঠিকানা নেয় এবং তার বাড়িতে যায়, কিন্তু জেসির বাড়িতে ছিল না, শুধুমাত্র ইথানই ছিল। রোনাল্ড বলে যে আমি কি ভেতরে আসতে পারি, আমি তোমাদের জন্য মিল্ক টিও এনেছি। ইথান বলে যে তুমি আমার মেডিকেল বিল ভরতে সাহায্য করেছো, তাই জন্য আমি তোমাকে আসতে দেবো। রোনাল্ড তাকে বলে যে তাহলে আমি বাজে লোক নই তো? ইথান বলে যে বাজে হলে কি আমি তোমাকে ঢুকতে দিতাম নাকি? এবার রোনাল্ডের ইথানকে দেখে মনে হয় যে সেও ছোটবেলায় খানিকটা এরকমই ছিল। এবার রোনাল্ড ইথানকে তার বয়স জিজ্ঞাসা করে এবং ইথানের মনে পড়ে যে তার মা তাকে শিখিয়ে দিয়েছিল যে আশেপাশে অনেক দুষ্ট লোক আছে, কেউ বয়স জিজ্ঞাসা করলে মিথ্যা বলতে। তাই জন্য ইথান রোনাল্ডকে বলে যে তার বয়স 6 বছর। রোনাল্ড তাই শুনে ভাবে যে তাহলে 5 বছর আগের ওই মহিলা জেসি ছিল না, তাহলে তো রোনাল্ডের বয়স 6 হবে না। ততক্ষণে সেখানে জেসি চলে আসে এবং রোনাল্ডকে তাড়িয়ে দেয়, কারণ সে ভাবছিল যে রোনাল্ড হয়তো ইথানের হার্ট সোর্স চুরি করার জন্য তাদের সাথে মিশছে। অন্যদিকেই আমরা শনকে দেখতে পাই, যে কিনা রাতে খিদে পেয়েছিল বলে দুধ খেতে চায়, কিন্তু তার মা তাকে দুধ খেতে দেয় না। তার মা বলে যে তোমার বাবার দুধে অ্যালার্জি, তাই তুমিও দুধ খাবে না। সেই সময় রোনাল্ড সেখানে এসে যায় এবং বলে যে ঠিক আছে, তাহলে ডক্টর ডেকেই আমি দেখবো যে ওর কিসে কিসে অ্যালার্জি। এবার অ্যাম্বার তো জানতো যে পরীক্ষা করলেই সব ধরা পড়ে যাবে, তাই জন্য সে বলে যে না না, শনের সূঁচ ফোটালে খুবই কষ্ট লাগবে, তাই জন্য এখন পরীক্ষা করার দরকার নেই। এবং সে শনকে ঘরে নিয়ে গিয়ে খুব বকা দেয়। এমন সময় অ্যাম্বারের চর অ্যালেক্স তাকে কল করে এবং বলে যে রোনাল্ড আজকে ইথানদের বাড়িতে গেছিল এবং ইথানের সাথে তার দেখা হয়েছে। যদিও রোনাল্ড কিছু সন্দেহ এখনো করেনি, কিন্তু আমরা যদি শনকে ইথানের স্কুলে ভর্তি করে দিই তাহলে আমরা ওর উপর ভালোভাবে নজর রাখতে পারবো। অ্যাম্বার তাতে রাজি হয় এবং তারা ঠিক করে ইথানের সাথে রোনাল্ডের ডিএনএ ম্যাচ করে দেখবে যে ইথান আসলেই রোনাল্ডের ছেলে কিনা। কিন্তু তার জন্য ইথানের চুল বা কিছু একটা তো লাগবে, এবং সেটা তারা শনকে দিয়ে আনাবে। অর্থাৎ তাদের নিজেদের নোংরা খেলায় তারা এই বাচ্চাটাকেও জড়িয়ে নিয়েছিল। অ্যাম্বার শনকে বোঝায় যে তোমার বাবাকে কিছু লোক কেড়ে নিতে চাইছে, তাই তোমাকে এটা করতেই হবে। এবার অ্যাম্বার শনকে নিয়ে ইথানের স্কুলে ভর্তি করে দেয়। জেসি অ্যাম্বারকে দেখেই বুঝতে পারে যে অ্যাম্বারের নিশ্চয়ই কিছু বদ মতলব আছে এবং সে ইথানকে শিখিয়ে দেয় যাতে ইথান শনের থেকে দূরে থাকে। কিন্তু কিছুক্ষণ পরই ইথানের স্কুল থেকে জেসির কাছে কল আসে এবং তাকে তখনই স্কুলে ডাকা হয়। জেসি গিয়ে দেখে যে শন খুবই কান্নাকাটি করছে এবং ইথানকে শাস্তি দেওয়া হয়েছে। তাদের টিচার বলে যে ইথানের চুল বড় হয়ে গেছে দেখে শন নাকি ভালোবেসে তা কেটে দিতে গেছিল, কিন্তু তাতে ইথান রেগে গিয়ে শনের সাথে ঝগড়া করেছে এবং শনকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। জেসি বলে যে স্কুল থেকে আবার বাচ্চাদের চুল কবে থেকে কেটে দেওয়া হয়, দোষটা আমার ছেলের না, দোষটা রোনাল্ড গ্যারিকের ছেলের। দরকার হলে আমি এখনই পুলিশে কল করছি। টিচারটি বলে যে না না, পুলিশে কল করার কি দরকার, এটা তো বাচ্চাদের ভেতরের ব্যাপার। এবার তখনই সেখানে অ্যাম্বার চলে আসে। অ্যাম্বারকে দেখে টিচারটি আবারও পাল্টি খায়, কারণ গ্যারিকরা এই স্কুলে অনেক টাকা ডোনেট করতো। অ্যাম্বার জেসিকে এক চড় মারে এবং বলে যে তোমার ছেলেকেই আমার ছেলের কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু তখনই সেখানে রোনাল্ড চলে এবং বলে যে ক্লাসের সিসিটিভি ফুটেজ দেখাও, তাহলেই তো সব স্পষ্ট হয়ে যাবে। টিচারটি তখন বলে যে আরে বাচ্চাদের মধ্যে তো এমন হয়, এইসব এমন কিছু বড় ব্যাপার না। এবং এই সবের মধ্যেই ইথান অসুস্থ হয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায় এবং জেসি তাকে নিয়ে হসপিটালের দিকে বেরিয়ে যায় এবং রোনাল্ডো তার সাথে চলে যায়। টিচারটি অ্যাম্বারকে বলে যে জেসি আর রোনাল্ডের মধ্যে কি সম্পর্ক, ইথান আর রোনাল্ডের মুখের মধ্যেও খুব মিল। অ্যাম্বার এই শুনে খুব রেগে যায় এবং টিচারকে ঠাস করে এক চড় মারে। সে বলে যে তোমার যেখানে জায়গা সেখানেই থাকবে, বেশি বাড়াবাড়ি করবে না। এবার সে মধু মাখিয়ে ভালো করে বলে যে তুমি তো বুঝতেই পারছো জেসি শর্টকাটে আমাদের ফ্যামিলিতে ঢুকতে চাইছে। আশা করি তুমি আমাকে সাহায্য করবে। তুমি ইথানের সাথে যা খুশি করো, চিন্তা করো না, আমি আছি। এবার শন তো ইথানের চুল কাটার নাম করে তার চুলের নমুনা নিয়েই নিয়েছিল এবং সে সেটা তার মাকে দেয়। সেটা অ্যাম্বার টেস্ট করার জন্য অ্যালেক্সকে দিয়ে দেয়। ওদিকে অ্যালেক্স যে হোটেলে গ্যারিক আর জেসির 5 বছর আগে দেখা হয়েছিল সেই হোটেলের সমস্ত ডিটেলস জোগাড় করে আনে। অ্যাম্বার তাকে নির্দেশ দেয় যেন ওই হোটেলের সমস্ত সিসিটিভি ফুটেজ এবং সমস্ত প্রমাণ ডিলিট করে দেওয়া হয়, যেন কেউ কখনো জানতে না পারে যে জেসি আর রোনাল্ডের কখনো দেখাও হয়েছিল। অ্যাম্বার মনে মনে ভাবে যে ইথান যদি সত্যিই রোনাল্ডের ছেলে হয় তাহলে ওকে এই পৃথিবীর বুক থেকেই আমি সরিয়ে দেব।
এবার আমরা জেসিকে দেখতে পাই, যে কিনা নাইট ক্লাবের চাকরি ছেড়ে একটি অফিসে সাফাই কর্মীর চাকরিতে জয়েন করে। এবার সেই অফিসটা রোনাল্ডের কোম্পানির আন্ডারেই ছিল। রোনাল্ড জেসির কথা জানতে পেরেই তার মাইনে ডবল করে দেয়। এবার ডেলে তার কোম্পানির এইচআর জেমসকে বলে যে জেসির মাইনে ডবল করে দিতে, কিন্তু এইচআর জেমস সেই কথা অ্যাম্বারকে লাগিয়ে দেয়। এবার অ্যাম্বারও ততক্ষণে ইথানের ডিএনএ রিপোর্ট পেয়ে গেছিল এবং সে জেনে গেছিল যে ইথানই রোনাল্ডের ছেলে। সে জেমসকে কল করে বলে যে যে করে হোক জেসিকে চাকরি থেকে বার করে দাও। এবার জেসি নতুন জয়েন করায় তার সিনিয়র যে সমস্ত কর্মীরা ছিল তারা জেসিকে দিয়ে বেশি কাজ করাচ্ছিল এবং তাকে বুলি করছিল। জেসির ফোনে তখনই মাইনে বাড়ানোর মেসেজ আসে। জেসি ভাবে যে আমি ভেবেছিলাম যে গ্যারিকদের সাথে কোনো সম্পর্ক রাখবো না, কিন্তু সেই গ্যারিক গ্রুপেই আবার ফিরে আসতে হলো। জেসি ভাবে যে আমাকে এত বুলি করছে এরা, আগে এদের ঝাঁটাপেটা করব, তারপর দরকার হলে এই চাকরি ছেড়ে আমি চলে যাব। এবার তখনই সেখানে রোনাল্ড চলে আসে এবং জেমসও সেখানে চলে আসে। জেমস অ্যাম্বারের কথা মতো মিথ্যে অপবাদ দিয়ে জেসিকে চাকরি থেকে বার করার চেষ্টা করে। জেমস বলে যে জেসি একটি সোনার চেন চুরি করেছে, জেসি চোর, তাই তাকে সার্চ করা হবে। জেসি বলে যে আমি চুরি করিনি, তাই আমি সার্চ করতে দেব না। জেমস তাকে ধরে টানাটানি করতে থাকে এবং জেসি তাকে এক চড় মারে। এই সবের মধ্যে রোনাল্ডো কিন্তু কোনো প্রতিবাদ করে না। এবার সেখানে অ্যাম্বার আসে এবং জেসিকে অকারণে চুরির জন্য দোষারোপ করতে থাকে। জেমস সার্চ করার বাহানায় জেসির পকেটে সোনার চেনটা ঢুকিয়ে দেয় এবং তাকে বদনাম করার চেষ্টা করে। জেসি বলে যে ঠিক আছে, তাহলে আমি পুলিশে কল করছি, পুলিশ এসে বলুক যে ওই চেনে আমার ফিঙ্গারপ্রিন্ট আছে কিনা, তাহলেই তো প্রমাণ হয়ে যাবে যে আমি চোর কিনা। কিন্তু অ্যাম্বার সঙ্গে সঙ্গে তার হাত থেকে ফোন কেড়ে নেয় এবং বলে যে পুলিশ এলে আমাদের কোম্পানির কি কোনো সম্মান থাকবে। জেসি বলে যে আমি কাজ ছেড়ে দেবো, কিন্তু এই চুরির বদনাম আমি কখনোই নেব না। এবার তখনই ইথানের কিন্ডারগার্টেন থেকে কল আসে এবং ইথানের টিচার বলে যে ইথানের স্কুলে হার্ট অ্যাটাক হয়েছে এবং এক্ষুনি তার সার্জারি দরকার। আর সার্জারি মানেই টাকার দরকার, তাই জেসিকে আবারও ঝুঁকতেই হয়। সে বলে যে আমার মাইনেটা দরকার, কিন্তু রোনাল্ড তাকে 2 সপ্তাহের জন্য মাইনে ছাড়াই সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয়। জেসি অ্যাম্বারের হাত পাও ধরে যাতে তাকে কাজে রাখা হয়। জেসি বলে যে আমার ছেলের সার্জারির জন্য টাকা দরকার, 5 বছরের একটা বাচ্চা, তার সাথে তোমরা এরম করছো। রোনাল্ড বলে 5 বছর, তুমি তো 6 বছর বলেছিলে। জেসি রোনাল্ডের পা ধরাও বাকি রাখে না। অ্যাম্বার বলে যে তোমার সবকিছুতেই মিথ্যা, তোমাকে এখান থেকে বার করে দেওয়াই উচিত। তখনই জেসি অ্যাম্বারের গলায় তার সেই জেড পেন্ডেন্টটা দেখতে পায়। জেসি বলে যে এটা তো তোমার অ্যাবর্শনের জন্য তোমাকে আমি দিয়েছিলাম, আমার পেন্ডেন্টটা তোমার কাছে কি করে। অ্যাম্বার বলে যে মিথ্যাবাদী, এটা তো আমারই। রোনাল্ড জিজ্ঞাসা করে যে সত্যি করে বলো জেসি, এটা কি তোমারই পেন্ডেন্ট। জেসি বলে যে আমার ঠাকুমা এটা আমাকে দিয়েছিল। অ্যাম্বার বলে যে তোমার ঠাকুমা, এত গল্প বানানো বন্ধ করো, এত গল্প বানালে তো তুমি এবার লিটারেচারে নোবেলটা পেয়ে যাবে। তখনই একসাথে জেসি এবং অ্যাম্বারের কাছে কল আসে যে ইথান এবং শন অজ্ঞান হয়ে গেছে এবং তারা সবাই হসপিটালের দিকে ছুটে যায়। এবার আমরা জানতে পারি যে ইথানের টিচার তাকে শাস্তি স্বরূপ মাঠের মধ্যে 2বার চক্কর লাগাতে বলেছিল, তাই জন্য ইথানের অবস্থা এমন ক্রিটিক্যাল হয়ে যায়। জেসি বলে যে আপনি মানুষ নাকি অন্য কিছু, এইটুকু বাচ্চাকে এমনভাবে কেউ শাস্তি দেয়। তার টিচার বলে আপনার বাচ্চা যদি এতই লুতুপুতু হয় ওকে স্কুলে পাঠাবেন না। শন ছবি আঁকছিল, ইথান গিয়ে শনের ছবি ছিঁড়ে দেয়, তাই ওকে এই শাস্তি দেওয়া হয়েছে। জেসি বলে যে আমার ছেলে কখনোই এমন করবে না। রোনাল্ড বলে যে যদি ইথানের কিছু হয় তার জন্য কিন্তু আপনি দায়ী থাকবেন, সিসিটিভি ফুটেজ কোথায়। টিচারটি বলে যে সিসিটিভি ভেঙে গেছে এবং বোঝাই যায় যে তিনি মিথ্যে কথা বলছিলেন। এবার রোনাল্ড তখন স্কুল থেকে ফুটেজ আনিয়ে দেখতে চায় এবং সেই ফুটেজে আমরা দেখতে পাই যে সত্যিকারে সেদিন কি হয়েছিল। ইথান নিজের মনে ছবি আঁকছিল তার এবং তার মায়ের। তখনই শন এবং তার কিছু বন্ধু এসে ইথানকে খ্যাপাতে শুরু করে যে তোর বাবা কোথায়, বাবা নেই, শুধুমাত্র মা, তোর মা একটা বাজে মহিলা, এই সমস্ত। তাতে ইথান রেগে গিয়ে শনের ছবিটা ছিঁড়ে দেয়। আর এই ঘটনায় শনকে শাস্তি না দিয়ে তাদের টিচার ইথানকে শাস্তি দিয়েছে। ফলে জেসি সিসিটিভি ফুটেজ দেখার পর প্রচণ্ড রেগে যায় এবং টিচারকে মারতে যায়। এই সময় সেখানে ডক্টর স্ট্যানফোর্ড আসে এবং এসে বলে যে ইথানের সাথে একটি হার্ট ম্যাচ করেছে এবং সেটাই ইথানের দেহে ট্রান্সপ্ল্যান্ট করা হবে। কিন্তু তখনই ডক্টর কলিন্স সেখানে আসে এবং সে বলে যে শনের অবস্থাও খুব ক্রিটিক্যাল, শনের হার্ট ট্রান্সপ্ল্যান্ট সার্জারি করতে হবে। রোনাল্ডো এই খবর শুনে অবাক হয়ে যায় যে শনের এমন অবস্থা কবে হলো। অ্যাম্বার বলে যে আপনি চিন্তা করবেন না, এখনই অপারেশন করুন, টাকা পয়সা আমাদের কাছে কোনো ব্যাপার না।
ডক্টর কলিন্স বলে কিন্তু শনের সাথে ম্যাচ করবে এমন একটাই ডোনার এখন অ্যাভেলেবেল আছে, কিন্তু সেটার জন্য জেসি আগে অ্যাপ্লাই করেছে। সুতরাং ইথান বা শনের মধ্যে একজনেরই সার্জারি করা সম্ভব হবে। খুব স্বাভাবিকভাবেই জেসি সেটা দিতে রাজি হয় না, কিন্তু এই হসপিটাল তো গ্যারিকদের বিজনেস গ্রুপেরই আন্ডারে ছিল। তাই জন্য রোনাল্ড বলে যে শনেরই আগে সার্জারি হবে। অ্যাম্বার কান্নাকাটি করে জেসির হাত পা ধরে এবং বলে যে আমি জানি আমি তোমাকে অনেক অপমান করেছি, কিন্তু আমার ছেলের প্রাণ বাঁচানোর জন্য এইটুকু করো প্লিজ। তার বদলে সার্জারি করতেই যে ৩ মিলিয়ন টাকা দরকার সেটা আমি সব তোমাকে দেব। রোনাল্ড জেসিকে দিয়ে একটি চুক্তিতে সই করিয়ে নেয় এবং ৩ মিলিয়ন টাকার বদলে হাড়টি দিয়ে শনের অপারেশন করানো হয়। মেনে নিতে না চাইলেও জেসি বাধ্য হয়ে সেই চুক্তিতে সই করে। রোনাল্ড তাকে বলে যে তুমি চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি সম্ভব অপর একটি ডোনারের ব্যবস্থা করছি। জেসি বলে সেই নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমাকে টাকাটা দাও আর আমাদের জীবন থেকে চিরকালের মতো চলে যাও। রোনাল্ড তাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা ওই পেন্ডেন্টটা কি সত্যিই তোমার? এবং জেসি বলে যে হ্যাঁ, আমার ঠাকুমার দেওয়া। কিন্তু তাতে আপনার কি? আপনি কি ওটাও কিনতে চান? তাহলে ৩ মিলিয়নের সাথে আরো ৫০,০০০ দিয়ে দেবে। এই বলে জেসি সেখান থেকে চলে যায়। এবার রোনাল্ডের সন্দেহ হয় যে ইথান কি সত্যিই তার ছেলে, এবং সে তার অ্যাসিস্ট্যান্ট ড্যালেকে বলে ইথান এবং রোনাল্ডের ডিএনএ ম্যাচ করিয়ে দেখতে। কিন্তু ড্যালে এই খবরটা অ্যাম্বারকে জানিয়ে দেয়। অ্যাম্বার বলে তুমি তো জানোই তোমাকে কি করতে হবে। এবার অ্যাম্বার আবারও জেসির সাথে কথা বলতে আসে, আর জেসি তার ফোনের ভয়েস রেকর্ডার অন করে দেয়। অ্যাম্বার বলে যে আমি রিভারটনের সবচেয়ে ধনী ব্যক্তি স্ত্রী। তোমার আর তোমার ছেলের প্রাণের দাম আমাদের বাড়ির কুকুরের দামের চেয়েও কম। তাই এই শহর ছেড়ে চলে যাও, নইলে তোমার ছেলে কিন্তু আর বাঁচবে না। তখনই ইথানের কাশির সাথে রক্ত বেরোতে শুরু করে এবং ইথানকে আবারও এমার্জেন্সিতে শিফট করা হয়। ডক্টর স্ট্যানফোর্ড বলে যে ইথানকে স্টেবিলাইজ করা গেছে, কিন্তু অবস্থা এতটাই ক্রিটিক্যাল যে নতুন হার্ট সার্জারি করলেও ঠিক হওয়ার সম্ভাবনা নেই। জেসি এই কথা শুনে খুবই ভেঙে পড়ে। পরবর্তী দৃশ্যে আমরা ইথানকে দেখতে পাই। ইথান ডক্টরকে বলে যে ডক্টর আঙ্কেল, আমি জানি আমি আর বেশি দিন বাঁচবো না। আমি না থাকলে তুমি আমার মায়ের খেয়াল রেখো। জেসি এসে তাকে বলে যে তুমি খুব ভালো ছেলে হয়েছিলে এতদিন, তাই আমরা এবার ঘুরতে যাব। এই শুনে ইথান তো খুবই খুশি হয়। জেসি মনে মনে ভাবে যে অ্যাম্বার, তুমি আমার ছেলের সাথে যা করেছো তার জন্য আমি কখনোই তোমাকে ক্ষমা করব না। এবং সে অ্যাম্বারের ভয়েস রেকর্ডিংগুলি রোনাল্ডকে পাঠিয়ে দেয়, যেগুলি শুনে রোনাল্ড অ্যাম্বারের আসল রূপটা বুঝতে পারে। সে জেসিকে কল করে কিন্তু জেসি তার কল ধরে না। এই সময় ডেলে ইথান আর রোনাল্ডের ডিএনএ ম্যাচের রেজাল্ট এনে দেয়, কিন্তু সেটা একটা ফেক রিপোর্ট ছিল। রোনাল্ড দেখে যে ইথান তার ছেলে নয়। সেই সময় ডক্টর কেভিন স্ট্যানফোর্ড সেখানে আসে। রোনাল্ড তাকে জিজ্ঞাসা করে যে জেসি আর ইথান কোথায়। কেভিন বলে যে ওদের অবস্থা অনেকটা স্টেবল হয়ে গেছে, তাই জন্য ওর মা ওকে নিয়ে চলে গেছে। তবে আমি তোমার সাথে অন্য একটি বিষয়ে কথা বলতে চাই। এবার তারা ব্যক্তিগতভাবে কথা বলে। ডক্টর কেভিন বলে যে শনের রিপোর্ট আমি দেখেছি, শন সম্পূর্ণ সুস্থ ছিল, ওর কিছুই হয়নি। রোনাল্ড অবাক হয়ে যায় এবং বলে যে তাহলে ডোনাল্ডের হার্টটার কি হলো? কেভিন বলে যে অনেকটা টাইম পেরিয়ে গেছে, ওটা আর ব্যবহার করা যাবে না। অ্যাম্বার ডক্টর কলিন্সকে ঘুষ দিয়ে পুরো ব্যাপারটা নাটক করিয়েছিল, যাতে ইথান হারটা না পায়, তার সার্জারি না হয়, তার জন্যই অ্যাম্বার এটা করেছে। কেভিন আরও বলে যে তোমার আর ইথানের ডিএনএ 99% ম্যাচ। রোনাল্ড বুঝতে পারে ডেলে তাকে মিথ্যে রিপোর্ট দিয়েছিল। এবার সে ডেলেকে চার্জ করে। ডেলে খুব কান্নাকাটি করে ক্ষমা চায় এবং বলে যে অ্যাম্বার তার বোনকে কিডন্যাপ করিয়ে রেখেছিল এবং তাকে দিয়ে এই সমস্ত কাজ করাতে বাধ্য করেছে। রোনাল্ড সঙ্গে সঙ্গে জেসির বাড়িতে যায়, কিন্তু জেসিরা বাড়িতে ছিল না। আসলে জেসি তো জানতোই যে ইথান আর বেশি দিন বাঁচবে না, তাই সে ঠিক করেছিল ইথানের শেষ দিনগুলি সে তাকে হাসি খুশি রাখার জন্য বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যাবে। রোনাল্ড কিন্তু সেটা জানতো না, তাই সে প্রতিদিনই জেসির বাড়ির বাইরে গিয়ে অপেক্ষা করত এবং ড্রিঙ্ক করত। কিছুদিন পর হঠাৎ সে জেসি এবং ইথানকে রাস্তায় দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে তাদের দিকে ছুটে যায়। রোনাল্ড জেসিকে বলে ৫ বছর আগে হোটেলে সেই মহিলা তো তুমিই, তাই না? আমি ইথানের বাবা, সব কিছুর জন্য আমাকে ক্ষমা করে দাও। কিন্তু জেসির মনে পড়ে যে কিভাবে পদে পদে রোনাল্ড তাকে অপমান করেছে। তাই জন্য জেসি বলে যে ইথানের বাবা অনেকদিন আগেই মারা গেছে। রোনাল্ড অনেকভাবে ক্ষমা চাওয়ার চেষ্টা করে। ইথান বলে যে মা, এই বাজে লোকটা কি সত্যিই আমার বাবা? তুমি ওকে চলে যেতে বলো। জেসি রোনাল্ডকে এক চড় মারে এবং বলে যে আমাদের জীবনে আর কখনো আসবে না। আমি আমার ছেলেকে একা মানুষ করেছি, ওর কোনো বাবা নেই, আর ওর কোনো বাবার দরকারও নেই। রোনাল্ড বলে যে আমি জানি আমার অনেক ভুল ছিল, আমি ইথানের হার্ট ট্রান্সপ্লান্ট করাতে সাহায্য করব। জেসি বলে ইথানের হার্টের সার্জারির দরকার নেই, আমাদের আর কখনো ডিস্টার্ব করবে না।
এই বলে জেসি ইথানকে নিয়ে সেখান থেকে চলে যায়। এবার রোনাল্ড বাড়ি ফিরে আসে এবং শন আর অ্যাম্বারকে দেখতে পায়। রোনাল্ড জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, শনকে এত তাড়াতাড়ি হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হলো? এবং রোনাল্ড অ্যাম্বারের গলা টিপে ধরে। শন বলে যে বাবা তুমি মাকে এমন করছো কেন, এবং সে অজ্ঞান হয়ে যায়। রোনাল্ড বলে যে তুমি কি করেছো বাচ্চাটার সাথে, এবং সে সঙ্গে সঙ্গে শনকে নিয়ে হাসপাতালে যায়, যেখানে ডক্টর কলিন্স ছিল। কিন্তু রোনাল্ড ডক্টর কলিন্সকে চেক আপ করতে দেয় না এবং ডক্টর কেভিনকে ডাকে। কেভিন চেক করে বলে যে শনকে কিছু অ্যান্টিবায়োটিক্স খাওয়ানো হয়েছে, যেটা কিনা তাকে খাওয়ানো উচিত হয়নি, কারণ তার তো হার্টের কোনো সমস্যাই নেই। বাচ্চাটার যদি হার্টের সমস্যা না থাকে তবুও তাকে হার্টের ওষুধ খাওয়ানো হয়, তাহলে তো সে অসুস্থ হবেই। এবং এই কথা শুনে রোনাল্ড বুঝতে পারে যে অ্যাম্বার ইচ্ছা করেই নিজের ছেলেকে অসুস্থ করেছে। অ্যাম্বার রোনাল্ডের পায়ে পড়ে কাঁদতে শুরু করে যে শন তো কোনো দোষ করেনি, ও ইনোসেন্ট, ও বাবা বলে তোমাকেই চেনে, আমিও ভুল করে ফেলেছি হিংসার চোটে, তুমি আমাদের ক্ষমা করে দাও। কিন্তু রোনাল্ড আর কিছু বলে না, কারণ যতই হোক শনের জন্য তার একটা সফট কর্নার ছিল, কারণ শনকে সে নিজের ছেলে হিসেবেই বড় করেছিল। অন্যদিকে আমরা দেখতে পাই যে ইথানের শরীর আবারও খারাপ হয় এবং তাকে হাসপাতালে অ্যাডমিট করা হয়। ইথান বারবার বলছিল যে আমি আমার বাবাকে দেখতে চাই। ফলে জেসি বাধ্য হয়ে রোনাল্ডকে কল করে। অন্যদিকে রোনাল্ড তখন অ্যাম্বারকে ডিভোর্স পেপার ধরিয়ে দিয়েছিল। এবার অ্যাম্বার তখনই রোনাল্ডের অফিসে ছিল এবং সে রোনাল্ডের ফোনে জেসির কল দেখতে পায় এবং তাকে সেখান থেকে ব্লক করে দেয়। ফলে জেসি রোনাল্ডকে কলেও পায় না। ইথানকে যখন ওটি থেকে বার করা হয়, ইথান বলে যে মা আমি বাড়ি যাব, আমার আর হাসপাতালে ভাল লাগছে না, আমি তোমার হাতে রান্না করা খাবার খেতে চাই। এবং জেসি তাকে বাড়ি নিয়ে আসে এবং নিজের হাতে রান্না করা ইথানের সমস্ত প্রিয় খাবারগুলি তাকে খাওয়া দাওয়া করে ইথান ঘুমোতে যায়, কিন্তু সেটাই তার শেষ ঘুম ছিল। কিছু মানুষের হিংসা আর শয়তানির জন্য ছোট্ট একটা বাচ্চা তার প্রাণ হারায়। পরবর্তী দৃশ্যে আমরা ইথানের ফিউনারেলের দৃশ্য দেখতে পাই। সেই দিন ডক্টর কেভিনও জেসির সাথে দেখা করতে আসে, কারণ ডক্টর কেভিনকে ইথান মারা যাওয়ার আগে বলেছিল যে আমার মায়ের খেয়াল রাখবে। কেভিন জিজ্ঞাসা করে যে এই খবরটা কি রোনাল্ড জানতে পেরেছে। জেসি বলে যে উনি এত পাওয়ারফুল একটা লোক, ওনার যদি জানার হতো উনি জেনে যেতেন। তবে ইথানের সাথে তো ওনার কোনো কানেকশন নেই, উনি তো ইথানকে বড় করেননি, তাই ওনার জানার কোনো দরকারও নেই। এই বলে জেসি নিজেই তার বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যায়, কিন্তু কেভিন তাকে ধরে নেয় এবং বলে যে ইথানের জন্য তোমাকে বাঁচতে হবে। এরকম অবস্থায় ইথান তোমাকে দেখলে কি ভাবতো? ইথান সবসময় চাইতো তার মা যেন ভালো থাকে, তাই তুমি এরকম কিছু করবে না। এবার কিছুদিন পর রোনাল্ড জেসির বাড়ি আবারও আসে ইথানের সাথে দেখা করার জন্য, কিন্তু জেসি তাকে তখনও জানায় না যে ইথান আর পৃথিবীতে নেই, ইথান মারা গেছে। সে বলে যে ইথান বাড়িতে নেই এবং রোনাল্ড সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই তার মনে হয় যে কেউ তাকে ফলো করছে এবং সে অ্যাম্বারের চর অ্যালেক্সকে হাতে নাতে ধরতে পারে। এবার অ্যালেক্সের কাছে তার অনেক ফটো ছিল, সে বুঝতে পারে যে অ্যালেক্স এতদিন ধরে তাকে ফলো করছে। সে অ্যালেক্সকে মেরে অ্যাম্বার সম্বন্ধে আসল সত্যিটা জানতে পারে। রোনাল্ড জানতে পারে যে কিভাবে অ্যাম্বারই ইথানের সম্বন্ধে খোঁজ খবর নিয়ে তার হার্ট সোর্স চুরি করেছিল, এমনকি সেটা সে ব্যবহারও করেনি। এবার অন্যদিকে অ্যাম্বার ততক্ষণে তার ছেলেকে শেখাচ্ছে যে তোমার বাবা আমাকে ডিভোর্স দিয়ে দেবে বলেছে, তাই তোমার বাবা এলে তুমি খুব কান্নাকাটি করবে। রোনাল্ড প্রচণ্ড রেগে বাড়িতে আসে এবং অ্যাম্বারকে এক চড় মারে এবং বলে তাদের দুজনকেই বাড়ি থেকে বার করে দেবে। অ্যাম্বার বলে যে তুমি আমাকে যা খুশি করো, কিন্তু তোমার ছেলে তো ইনোসেন্ট, ওর বাবাকে ছাড়া কি করে থাকবে? এই কথা শুনে রোনাল্ড বলে যে ও ইনোসেন্ট। আসলে রোনাল্ড ওই কিন্ডারগার্টেনের সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করে দেখেছিল এবং সে দেখতে পেয়েছিল যে শন কিভাবে দিনের পর দিন ইথানকে বুলি করত। তার মা তুলে কথা বলতো, তার বাবা নেই সেই নিয়ে তাকে নানা রকম কথা শোনাতো। অন্য কোনো ছেলে মেয়েকে সে ইথানের সাথে মিশতে দিত না, এমনকি ইথান তার জুতো চাটবে এই ধরনের বাজে বাজে কথাও শন বলেছে। রোনাল্ড বলে যে ওর মায়ের শিক্ষার জন্যই ছেলেটা এমন হয়েছে। রোনাল্ড বলে যে ইথানই আমার ছেলে, শন নয়, তাই এখনই তোমরা দুজনে বাড়ি থেকে বেরিয়ে যাও। অ্যাম্বার বলে যে কিন্তু আমি তো এখন কিছু চাকরিও করি না, আর শন এত রিচ ভাবে মানুষ হয়েছে, ও কি করে বাইরে গিয়ে মানাবে? রোনাল্ড বলে যে তোমাকে যে জেলে পাঠাচ্ছি না সেটাই অনেক, বাড়ি থেকে বার করে দিচ্ছি, ভালোভাবে বেরিয়ে যাও। এবার অ্যাম্বার আর শন কিন্তু সে বাড়ি থেকে বের করে দেয়। বাড়ি থেকে বেরিয়ে তারা হাঁটছিল, এমন সময় অ্যাম্বার দেখতে পায় উল্টো দিক দিয়ে জেসি আসছে এবং সে আবারও জেসির কাঁধে চাপতে চায়। সে জেসিকে বলে যে আমি জানি আমি অনেক ভুল করেছি, তার জন্য আমাকে ক্ষমা করে দাও, তার শাস্তি আমি পাচ্ছি। আমরা আসলে ইথানের সাথে দেখা করে ওর কাছে ক্ষমা চাইতে চাই। জেসি বলে যে তুমি ইথেনের কাছে ক্ষমা চাইতে চাও, ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাব ইথেনের কাছে। এই বলে জেসি তাদের দুজনকে বাড়িতে নিয়ে আসে
এবার শন ততক্ষণে ঘুমিয়ে পড়েছিল, তাই জন্য জেসি তাকে বিছানায় শুইয়ে দেয়। এবার অ্যাম্বার বলে যে, "কোথায় ইথান? আমি ওর কাছে ক্ষমা চাইবো।" এবং জেসি তখন তার হাতে একটা ছুরি নিয়ে আসে এবং বলে যে, "তুমি ইথানের কাছে ক্ষমা চাইতে চাও, তাই না? তাহলে আজ আমি তোমাকে ইথানের কাছেই পাঠাবো। তোমার জন্য আমার ছেলে মারা গেছে।" কিন্তু অ্যাম্বার এতটাই শয়তানি ছিল যে সে মারা গেছে শুনেও হাসে যে, "এত তাড়াতাড়ি মারা গেল? আমাকে তো কিছু করতেই হলো না।" এবং তখনই রেগে গিয়ে জেসি সেই ছুরিটা অ্যাম্বারের পেটে ঢুকিয়ে দেয়। এবার ততক্ষণে সেখানে কেভিন আসে এবং জেসিকে আটকায়। কিন্তু তখন সেখানে রোনাল্ডো এসে পড়েছিল জেসির সাথে দেখা করার জন্য এবং রোনাল্ড এসে কেভিনকে সেখানে দেখে একটু চমকে যায় যে কেভিন এখানে কেন। এবং অ্যাম্বার তখনও তার শয়তানি চালিয়ে যায়। সে কেভিন এবং জেসিকে নিয়ে নোংরা নোংরা কথা বলতে থাকে। জেসি বলে যে, "ওকে এক্ষুনি এখান থেকে নিয়ে যাও, নাহলে কিন্তু আমি ওকে মেরেই ফেলবো।" এবং তখনই রোনাল্ড অ্যাম্বারকে নিয়ে হাসপাতালে চলে যায়। ডক্টর কেভিন জেসিকে এই খবরটা দিতে এসেছিল যে ইথানের দেওয়া দুটো কিডনির সাহায্যে দুটো বাচ্চার প্রাণ বাঁচানো গেছে, আর সেই দুটি বাচ্চার গার্জিয়ান জেসির সাথে দেখা করতে যায়। এবার আমরা হাসপাতালের দৃশ্য দেখতে পাই। জেসিকে ধন্যবাদ জানানোর জন্য ওই বাচ্চা দুটোর গার্জিয়ান এসেছিল। তারা জেসিকে থ্যাংক ইউ জানায় এবং তাকে সম্মানিতও করে। এবার তখনই সেখানে রোনাল্ড আসে এবং ছোট বাচ্চাগুলোর মধ্যে একজন বলে ফেলে, "থ্যাংক ইউ আমাদের ইথানের কিডনি দেওয়ার জন্য, তাই জন্যই আমরা বাঁচতে পেরেছি।" এবার রোনাল্ড এই প্রথম বুঝতে পারে যে তার মানে ইথান আর এই পৃথিবীতে নেই এবং সেই জেসিকে বলে যে, "তুমি আমাকে জানাওনি কেন?" জেসি বলে যে সে তো কল করেছিল কিন্তু রোনাল্ড তো ধরেনি। আর সত্যি কথা বলতে ইথানের রোনাল্ডের কোনো দরকার নেই। ঠিক যেমন ওর হারটা দরকার ছিল না তেমনই। এই বলে জেসি সেখান থেকে চলে যায়। ডক্টর কেভিন জানায় যে অ্যাম্বার যে হারটা নিয়ে নিয়েছিল সেই হারটা পরে ডাস্টবিনে পাওয়া গেছিল। ওই হারটা সঠিক সময় ব্যবহার হলে হয়তো ছোট বাচ্চাটাকে বাঁচানো যেত। রোনাল্ড এই কথা শুনে প্রচণ্ড ভেঙে পড়ে এবং তার মনে বারবার ইথানের স্মৃতিগুলো আসতে থাকে। তার সাথে ইথানের যতটুকু ইন্টারাকশন ছিল সেইগুলিই তার মনে আসতে থাকে। কারণ তার হাতেও সব পাওয়ার থাকার পরও সে নিজের বাচ্চাকে বাঁচাতে পারল না। এবার আমরা দেখতে পাই জেসি ইথানের কবরের সামনে আসে এবং তাকে সেই গিফটটা দেয় এবং বলে যে, "ইথান, বাজে লোকটা তোমার কাছে আসতে চেয়েছিল, কিন্তু মা বাজে লোকটাকে আসতে দেয়নি। মা কোনোদিনও তোমার হয়ে ওই বাজে লোকটাকে ক্ষমা করবে না।" এবং এখানেই আমাদের সিরিজটা শেষ হয়। তো তোমাদের কেমন লাগলো এই ইমোশনাল এন্ডিংটা সেটা কিন্তু জানাতে ভুলবে না। তোমাদের কি মনে হয় লাস্টে যদি রোনাল্ড আর জেসির মিল হয়ে যেত তাহলে বেশি ভালো হতো? কমেন্ট করে জানিও। আর এই চ্যানেলে আমি কিন্তু তোমাদের জন্য অনেক কোরিয়ান, চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি। তাই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সাবস্ক্রাইব করলে আমার খুবই ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে।